গেট ক্লিয়ার করেন। হ্যালো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। হ্যালো, এই তো আমার দেশ, সোনারি বাংলাদেশ। দইল শ্যামা কোকিল ডাকে, রূপের নাই তো শেষ। এই তো আমার দেশ, সোনারি বাংলাদেশ। দইল শ্যামা কোকিল ডাকে, রূপের নাই তো শেষ। এই তো আমার দেশ। কি চলি বধু জল ভরিতে যায়, রাখালিয়া ভেদসে বাঁশরি বাজায়। কলসি কাকে চলি বধু জল ভরিতে যায়, রাখালিয়া মানুষের বাঁশরি বাজায়। আহা দেখতে কত সুন্দর লাগে, দেখতে কত মধুর লাগে এই না পরিবেশ। দইল শ্যামা কোকিল ডাকে, রূপের নাই তো শেষ। এই তো আমার দেশ। বর্ষায় এলো বাকি বাকি ভাটিয়ালির গায়, বাংলা মায়ের সবুজ মায়া আমাকে কাঁদায়। বর্ষায় এলো বাকি বাকি ভাটিয়ালির গায়, বাংলা মায়ের সবুজ মায়া আমাকে জড়ায়। আহা পাগলি বেটির মুস্কি হাসে, পাগলি বেটির মুস্কি হাসি পাগল করলো দেশ। দইল শ্যামা কোকিল ডাকে, রূপের নাই তো শেষ। এই তো আমার দেশ। কলসি কাকে চলি বধু জল ভরিতে যায়, রাখালিয়া মানুষের বাঁশরি বাজায়। কলসি কাকে চলি বধু জল ভরিতে যায়, রাখালিয়া মানুষের বাঁশরি বাজায়। আহা দেখতে কত সুন্দর লাগে, দেখতে কত
কোথায়? এখানে বসে আমি পূর্ণ করব আমার সেই 12 বছরের সাধনা। এই স্থানটি হবে আমার নিরবক্ত। জয় শিব শম্ভ, জয় মা কালী। ভগবান, আজ কতদিন হলো আমার দেহে এক ফোঁটা জল পর্যন্ত আমি পাইনি, এক ফোঁটা জলও আমি পাইনি। হ্যাঁ হ্যাঁ, আমি একটি সামনে গভীর বন দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দেখি আমি একটু ফল এবং এক ফোঁটা জলও পাই কিনা। ওই এক ছেলে জমু দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি আশ্রয় নেব। তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো। কে রে তুই নরদম? আমার ধ্যান ভঙ্গ করে দিলি। তোকে দিচ্ছে আমি অভিশাপ। না না মণিমন, তুমি এমন অভিশপ্তকে তুমি অভিশাপ দিও না মণিমন। কারণ রাজ্য সৈন্য সামন্ত আমার সব কিছু ছিল, কিন্তু আজ সেই জ্বরের তাণ্ডব লীলায় আজ আমি পথের ভিখারি মণিমন। আমার ধ্যান ভঙ্গ করে দিলি। 12 বছর যাবৎ আর একটি মাত্র আছে বাকি। আমার ধ্যান ভঙ্গ করে দিলি, তোকে আমি দিচ্ছি অভিশাপ। তোমার অভিশাপের অনুলে আমাকে তুমি নিঃশেষ করো না মণিমন। সে শুনে রাখো নরদম, এইটাই আমার বেদ বাক্য। যা বলেছি তাই হবে, ফিরিয়ে নেবার নয়। হ্যাঁ হ্যাঁ, আমার অভিশাপে তুই আবার রাজা হবি। রাজা হব? হ্যাঁ, সত্যি? তুমি রাজা হবে। সত্যি বলেছেন মণিমন? হ্যাঁ হ্যাঁ। কেমন করে আমার সেই হারানো রাজ্য আমি কেমন করে ফিরে পাবো, আপনি আমাকে বলুন মণিমন। মুনির বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। যা বলেছি তাই হবে, তুই আবার সব কিছু ফিরে পাবি। কেমন করে আমি যে আমার হারানো রাজ্য ফিরে পাবো, বলুন মণিমন, কেমন করে আমি আমার হারানো রাজ্য ফিরে পাবো? তুই এখনই চলে যা, এক মুহূর্ত বিলম্ব না করে। তুই যা বলেছি তাই হবে, তুই আবার রাজা হবি। না, আমি আবার রাজা হব না, না না মণিমন। কারণ রাজা বিজয় সিংহ যে না করে তুই চলে যা ও বিজয়নগরে। না 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 মণিমন, সাহায্যে তোর হারানো রাজ্য আবার তুই ফিরে পাবি। না 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 মণিমন, কারণ রাজা বিজয় সিংহ যে আমার একমাত্র শত্রু, যদি জানতে পারে তার সৈন্যরা যে আজাবিত্তমাদিত্য আমি, তাহলে তার সৈন্যরা আমাকে জোর করে ধরে নিয়ে তারা যে কারাগারে নিক্ষেপ করবে মণিমন। শত্রু কোনদিন কখনো মিথ্যা থাকে না। আজ যে তোর শত্রু, সে একদিন তোর মৃত্যু হয়ে দাঁড়াবে। তখন আমার অভিশাপে সেই তোর ভাগ্যকে আবার প্রতিষ্ঠিত করে তুলবে। আমি তোকে পরিচয় গোপন রেখে ওই তুই বিজয়নগরে আজ যে প্রবেশ করে যেন আদায় বিজয় সংগঠন জানতে না পারে। কি কথা বাদিত্য? হ্যাঁ, তাই যদি হয় মণিমন, আপনার আশীর্বাদ কি
আমি মাথায় তুলে নিয়ে আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব সেই বিজয়নগর অভিমুখে। আপনি শুধু আমার প্রতি আশীর্বাদ রাখবেন মণিবর। আমি যদি হারানো রাজ্য যেন ফিরে পাই, দোয়া করবেন মণিবর, দোয়া করবেন। না 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 না, যা বলেছে তাই হবে। এখানে থাকলে ওই বিজয়নগরের রাজারা হয়তো আমাকে দেখতে পারবে। এ কি, কে যেন বলছে? সে তাই নয়, হে তাই নয়, অন্য কোনো স্থানে। হ্যাঁ হ্যাঁ, আমি সেখানেই যাব। জয় শিব শম্ভ, জয় মা কালী। হে দয়াময়, এই জীবন যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। তুমি আমাকে পথ দেখাও ঠাকুর, তুমি আমাকে পথ দেখাও। হাই গো পথ দেখাও না, ও গো ঠাকুর পথ দেখাও না মোরে। হাই গো পথ দেখাও না, ও গো ঠাকুর পথ দেখাও না মোরে। কোথায় যাব, কি করিবা, বল নায়া মারে গো, ও বল নায়া মারে। আই গো এ ভুবনে নাই তো কেহ, নাই কো আমি একা। হাই গো এই ভুবনে নাই তো কেহ, আমি যে একা। হে ঠাকুর, তুমি আমার পথ দেখিয়ে যাও। আমি কোথায় যাব, আমি কি করব? সঙ্গের সাথী তুমি আমার, আর তো কেহ নাই গো, ও আর তো কেহ নাই। হে ঠাকুর, আমি এখন কি করব ঠাকুর? ইস, আমি খুব ক্লান্ত। ওই ওই চেয়ে দেখো প্রলয়, কি সুন্দর একটা হরিণী জলাশয় জল পান করছে। আমি তাকে শিকার করব। সে যে হরিণী নয়, সে যে মানবী। হ্যাঁ হ্যাঁ মহারাজ, সে যে মানবী। কিন্তু আমার মনে হচ্ছে সেই অন্ধকার মাঝে একটা আলোর কিরণ জলে নেমে এসেছে। আমি যে ভেবেই পারছি না প্রলয়। আপনি ক্ষান্ত হন মহারাজ। আমরা একটু অগ্রসর হয়ে দেখি মহারাজ, সে আর আসল পরিচয় কি। মানবী, মানবী। কিন্তু আমার মনে হচ্ছে এই অন্ধকারের মাঝে এক আলোর কিরণ ঝলক নেমে এসেছে।
আমি যে ভেবেই পারছি না মহারাজ, এমন এক মানবী এমন গহীন বনে প্রবেশ করেছে। হ্যাঁ, আদেশ করুন মহারাজ, আমরা একটু অগ্রসর হয়ে দেখি তার আসল পরিচয় কি, কি কারণ হইবা সে এমন গহীন জঙ্গলে প্রবেশ করেছে। বলো রানী, কে তুমি, কি তোমার পরিচয়, এমন গহীন বনে প্রবেশ করেছো? পরিচয় পরিচয় বলতে আমি কিছুই দিতে পারবো না। পরিচয় দেবার মতো আজ আমার কিছুই নেই। এই বন জঙ্গলে থাকি, আর এই বন জঙ্গল থেকে আমি ফল খাই। মহারাজ, মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে কোনো রাজকন্যা হবে। ভাগ্যের নির্মম পরিহাসে আর সে বনবাসী। আমিও তাই ভাবছি। বলো, চেষ্টা করে দেখো তাকে প্রাসাদে নিয়ে যায় কিনা। আচ্ছা রানী, পরিচয় দেওয়ার মতো তোমার তো এখন কিছুই নেই, আর আমাদের মহারাজে অবিবাহিতা। তোমার কোনো আবৃত্তি না থাকলে মহারাজ তোমাকে শাহী মহলে নিয়ে যেতে চায়। শাহী মহলে? হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে যাবেন মহারাজ? আমার সাথে ঠাট্টা করছেন? ঠাট্টা নয় সুন্দরী, আমি মহারাজ হওয়ার সত্ত্বেও তাই তোমাকে নিয়ে রাজরানীর মর্যাদায় নিয়ে আমার প্রাসাদে নিয়ে যেতে চাই। বলো বলো, তুমি রাজি? সত্যি আমি রাজরানী হব। শত শত দাস দাসীরা আমার সেবা করবে, আমি সে আশা করে এতদিন করেছিলাম। কি ভাবছো নারী? ভাবছি আমার ভবিষ্যৎ, আমার সুখ। ভেবে কি সিদ্ধান্ত নিয়েছো তুমি? সিদ্ধান্ত, আমি আপনার প্রস্তাবে রাজি মহারাজ। আদারপুরি দেশে এলো রে প্রদীপ, আলোর প্রদীপ জেলে দিতে ওই দুহাত পেতে নিতে এলো, দুহাত পেতে নিতে এলো মায়ার প্রদীপ তুলে নিতে। আদারপুরিতে এলো প্রদীপ, আলোর প্রদীপ জেলে দিতে। দুহাত বাড়িয়ে ছুটে এসে, দুহাত বাড়িয়ে ছুটে এসে মায়ার পরীকে তুলে নিতে। আদারপুরে এলো প্রদীপ, আলোর প্রদীপ জেলে দিতে। আমি আমি তোমাদের দুটি জীবনকে এক সুদায় বেঁধে দিতে চাই। তুমিও বলেছ কথা, তবে কি আমি এই নারীকে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে ভুল করিনি ঠাকুর? না রাজা, তাই হবে কেন? তোমরা চলে এসো আমার সাথে। কোথায়? আমার আশ্রয়ে। আমার রাধা মাধবকে সাক্ষী রেখে তোমরা অপরের একের গলায় মালা দিতে চাই। তাই চলুন মহারাজ। তাই চলেন ঠাকুর, আসেন।
না না না, আজ কতদিন হলো পিতা শিকারে গেছেন, কিন্তু আজও অবধি ফিরছেন না। যাই হোক, আমি এদিকে প্রাসাদে একা থাকতে কিছুতেই মন চাচ্ছে না। যাই হোক মন্ত্রী মশাইকে সবাইকে বলে আমার পিতার সন্ধানে লোক পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর তোমাকে ভাবতে হবে না, পিতা, আমি এসে গেছি। পিতা, কিন্তু উনি কে? উনাকে তো ঠিক চিনতে পারছি না। বিজয়নগরের রাজরানী, মানে তোমার মাথা। মা, আমার সেই হারিয়ে যাওয়া মা। মা, সে আমার হারিয়ে যাওয়া মা। থাক, আর প্রণাম করতে হবে না। রানী, ও দয়াময়, শয়তানের কথায় আমি বিশ্বাস করে আমি একই ভুল করেছি। রানী, এসব তুমি কি বলেছো? নিশ্চয় বলেছি, আর সত্যি কথাই বলেছি। আপনি বলেছেন আপনি অবিবাহিত, কিন্তু আপনার একটি ছেলে আছে, সে কথা তো আপনি আমাকে কখনো বলেননি। কেন বলেননি মহারাজ? রানী, তুমি শান্ত হও, বলবো, আমি তোমাকে সবই খুলে বলবো। থাক, আর বলতে হবে না। আমি সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু মহারাজ, এই দুনিয়ার সবাই আপনাকে ক্ষমা করলে এই বাসন্তী আপনাকে ক্ষমা করবেন না, কথাটা মনে রাখবেন। ওই যাচ্ছি রানী, এসো এসো বাবা রতন। তাই চলুন পিতা। না, এত বড় প্রতারণা আমি মেনে নিতে পারছি না। বেঈমানি, আমার সঙ্গে বেঈমানি আমি কিছুতেই বরদাস্ত করব না। আমিও মহারানী বাসন্তী, আমি দেখব এই প্রতিশোধ আমাকে কেমন করে কিভাবে নিতে হয়। তাই নিজের হাতে নিজের পথ নিজেই পরিষ্কার করে নেব। কিসের পথ পরিষ্কার করতে হবে মহারানী? ভাগ্যে, ভাগ্যের মানে? জাহাপনার কথা বিশ্বাস করে নিজের ভাগ্যকে নিজেই পাবে, সেই ভাগ্যকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। আপনার কথাগুলো বুঝতে পারছি না মহারানী, একটু বুঝে বললে হয়তো ভালো হতো। জানি এত সহজে আপনি বুঝে উঠতে পারবেন না, তাই আপনাকে আমি আর গোপন কক্ষে ডেকে নিয়ে এসেছি। তবে সবে বুঝতে পারবেন, তবেই সবকিছু বুঝতে পারবেন। একটি কথা মনে রাখবেন, আমি কিন্তু কোনো কিছুতেই ভুল করি না, আর এই বাসন্তী কখনো ভুল করতে পারে না। তবে কি মহারানী, অতল কুমারকে দেখতে পেয়ে এত উত্তেজিত হয়েছে, তার কথাগুলো আমাকে অবাক করে তুলেছে। চাই গুপ্তভাবে রানীর সাথে সাক্ষাৎ করতে হবে, জানতে হবে সে কি চায়, সে কি চায়। সম্মানিত সুধী মণ্ডলী, এখন আপনাদের সম্মুখে নৃত্য নিয়ে আসছে, নৃত্য নৃত্য। এ বিয়ার গেটটা ক্লিয়ার করে দেন।
অজয়নগরের কোনো সংবাদ পেয়েছো? শুধু পাইনি, তবে দুধকে পাঠিয়েছি। দুধ পাঠালে কোনো ভালো হবে না মন্ত্রীবর। অজয় রাজ বারবার আমার সন্ত্রীপত্রকে ভঙ্গ করেছে, তাই আমি তাকে পাল্টা জবাব দিতে চাই। এই বিজয় রাজ শক্তিকে মোটেই দুর্বল নয়। আই হবে মহারাজ। অজয়নগর থেকে দুধ ফিরে আসলে সব ব্যবস্থাই নেব মহারাজ। আমি ফিরে এসেছি মহারাজ। বলুন কি সংবাদ? এবার অজয় রাজপ্রসাদের সঙ্গী অপমান করেছে। কে বললে আমার সন্ধিপত্রকে অপমান করেছে? শুধু তাই নয় মহারাজ, তিনি আরো বলেছেন পুনরায় যদি সন্ধিপত্র নিয়ে কোনো দুধ অজয় রাতে প্রবেশ করে তবে তাকে হত্যা করা হবে। এত বড় স্পর্ধা এই অজয়নগরের রাজকে! দাও দুধ, সেনাপতি বলয় সেনকে পাঠিয়ে দাও। আমি তাই করছি মহারাজ, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আদেশ করুন মহারাজ। এত উত্তেজিত হবেন না মহারাজ। মন্ত্রী গোবিন্দ সেন বেঁচে থাকতে আপনাকে তো চিন্তিত করতে হবে না। এই শয়তান রাজকে কিভাবে শাস্তি করতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। আপনি হয়তো বুঝতে পারবেন না মন্ত্রীবর, সেই শয়তানকে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। অচিরেই যদি আমি এই পাল্টা জবাব না দিতে পারি তবে আমার মনে শান্তি পাবো না। আদেশ করুন মহারাজ। শুনেছ ওই রাজাই রাজনগরের স্পর্ধা ক্ষুদ্র একটি দেশের রাজা হয়ে আমার বারবার সন্ধিপত্রকে পাঠানো অপমান করেছে, তাই আমি তার পাল্টা জবাব দিতে চাই। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। ক্ষুদ্র রাজায় রাজকে কিভাবে শাস্তি করতে হয় সেই কৌশল এই সেনাপতি বলয় সেনের ভালোভাবে জানা আছে মহারাজ। আপনার আদেশ পেলে সৈন্য সামন্ত নিয়ে বিজয়নগরে আক্রমণ করব। তাই করে সেনাপতি বলয় সেন আর বিলম্ব না করে এই সমস্ত সৈন্য নিয়ে শয়তানের উপরে ঝাঁপিয়ে পড়ো, তারপর তাকে বুঝিয়ে দেবে এই রাজাকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। এই তলোয়ার স্পর্শ করছি মহারাজ। এই তরবারি স্পর্শ করে আপনাকে বলছি মহারাজ, সেনাপতি বলয় সেনের সামনে তরবারের সামনে এসে দাঁড়ানোর মতো আজ পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেনি। আর যে শয়তানের দল আমার তরবারির সামনে এসে দাঁড়াবে তাকে করা হবে নির্মম ভাবে হত্যা। তারপর তার ছিন্নভিন্ন নিয়ে আসবো আমি আপনাকে উপহার দেওয়ার জন্য মহারাজ। সাব্বাস নওজোয়ান, সাব্বাস, তুমি পাবে বিলুপ্তর পরিচয় দিতে। মহারাজ, এক অপরিচিত যুবক আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। যাও দূত, তাকে প্রাসাদে পাঠিয়ে দাও। আমি তাই করছি মহারাজ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারি।
কে সেই আমাকে এই মহারাজ বিজয় সিংহকে কি তার প্রয়োজন? প্রণাম গ্রহণ করুন মহারাজ, প্রণাম গ্রহণ করুন। আমি তাই ভাবছি মহারাজ, এই উদ্দেশ্যে বিজয়নগর রাজপ্রাসাদ থেকে আগমন। প্রণাম গ্রহণ করুন মহারাজ। কে কে তুমি আগন্ত? কি নাম তোমার? আমি আমি এক পথের ভিখারি মহারাজ, আমার নাম বিক্রমাদিত্য। কি উদ্দেশ্যে তেমন এই রাজপ্রাসাদে প্রবেশ করে? তেমন কোন উদ্দেশ্য নয় মহারাজ। আমি আমি যে অনেক দিন যাবৎ উপবাস, আমি এসেছি মহারাজ আপনার কাছে দুমুঠ অন্নের জন্য মহারাজ। তোমার মতো সকল স্বাস্থ্যের অধিকারী এই লোককে বিনা কাজে কেউ খেতে দেবে না। তুমি তুমি কি অর্থ চাইলো না প্রতিযোগিতা করতে পারবে? আমি আমি অস্ত্র পরিচালনায় পারদর্শী মহারাজ। অর্থ পরিচালনায় পারদর্শী? তুমি কি পারবে ওই প্রয়োজনের সাথে যুদ্ধ করে এই অর্থ পরিচালনা করে তোমার পারদর্শিতা প্রমাণ করছে? চেষ্টা করবো মহারাজ। মন্ত্রীবর আদেশ করুন মহারাজ। এই যুবকের সাথে এই সেনাপতি বলেছিলেন এই অর্থ পরিচালনা প্রতিযোগিতা করতে। এই প্রতিযোগিতায় যাই জয় হবে সেই হবে রাজ্যের প্রধান সেনাপতি। সাব্বাস নওজোয়ান, তুমি পারবে এই সেনাপতি এই রাজার রাজ সিংহাসন দখল করতে। আদেশ করুন মহারাজ। আমার বিশ্বাস এই বিক্রমাদিত্যই পারবে এই রাজার রাজকে পূর্ণ শিক্ষা দিতে। তাই আজ থেকে সেই হবে প্রধান সেনাপতি, আর তার প্রয়োজন হবে তার সহকারী। মহারাজ আপনার আদেশ শিরোধার্য মহারাজ। ওরে যুবক, এখন থেকে আমার একমাত্র পুত্র অতুল কুমারকে ভালোভাবে যুদ্ধ কৌশল শিখে যেন সে ভালো পারদর্শী হতে পারে। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন মহারাজ। বিজয় আপনার এই বিজয়নগরে আপনার যে একটি সন্তান অতুল কুমার, তাকে আমি যুদ্ধ বিদ্যা শিখিয়ে আদর্শ মানুষ রূপে গড়ে তুলবো। আপনি শুধু আমার প্রতি আশীর্বাদ করুন মহারাজ, আশীর্বাদ করুন। চলো যুবক, এবার বিশ্রাম নিয়ে গিয়ে আর তারপর বলাসীন সেনাপতিকে এই আসন্ন যুদ্ধের উদ্দেশ্যে ওই কাশিমপুরের দিকে যাত্রা করব। তাই চলো মন্ত্রীবর। তাই চলুন জাহাপনা। না, অপমান, অপমান, চরম অপমান। রাজা বিজয় সিংহ তোমার অপমানকে আর সেনাপতি বলাইছি কোনদিন মেনে নেবে না। এর প্রতিশোধ আমি নেবই।
তবে আমার নাম প্রহ্লাদ সিং। না না দেওয়ানজি, সামান্য বিজয়নগর শক্তির ভয়ে কাশিমপুরকে আমি হাত ছাড়া হতে দেব না। যেমন করে হোক সারা বিজয়নগরের শক্তির কাছে পরাজিত করে এই কাশিমপুরকে আমার আয়ত্তে আনতে হবে। আমি তাই বলছিলাম মহারাজ, বিজয়নগর আসক্তির কাছে আমাদের ক্ষুদ্র আসক্তি ঠিক আছে, কিছুতেই বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। তাই এই মুহূর্তে যুদ্ধ ঘোষণা না করে আর কিছুদিন অপেক্ষা করে আমাদের আসক্তিকে আরো শক্তিশালী করে তুলতে হবে মহারাজ। না রানজি, তাহলে রাজা বিজয় সিংহ ভাববে তার ভয়ে আমি পিছিয়ে গিয়েছি। সেই সুযোগে বিজয়নগর রাজ্য সৈন্যরা অনায়াসে কাশিমপুর দখল করবে। তাই আমি বলছি, আর বিলম্ব না করে এখনই আপনি সেনাপতি বিভীষণকে যুদ্ধযাত্রার আয়োজন করুন। গিয়ে সেনাপতি বিভীষণ কারু অপেক্ষায় থাকে না মহারাজ। সাব্বাস বিভীষণ, সেই জন্যই তো তোমাকে আমার প্রধান সেনাপতি পদে নিয়োগ করেছি। আসন্ন যুদ্ধে আমি তোমার বীরত্বের পরিচয় পেতে চাই। আজ আমি অজয়নগরের রাজদরবারে দাঁড়িয়ে এই তরবারি স্পর্শ করছি মহারাজ, যে বেঈমানের দল আমার রাজ শক্তিকে দুর্বল ভেবে মনে করবে আর আক্রমণ করার জন্য যে আসবে, কাশিমপুর অভিমুখে ছুটে এসে আমি সেই শয়তানকে একটি একটি করে ধরে আমি যদি জমালায় পাঠিয়ে দিতে না পারি, আমার নাম তবে সেনাপতি বিভীষণ নয়। আপনার দেওয়া তরবারি আপনার হাতে তুলে দিয়ে আমি চির বিদায় নিব মহারাজ। বিদায় নিব। আমি জানি রানজি, সেনাপতি বিভীষণ অস্ত্র পরিচালনায় যেমনই পারদর্শী তেমনই অনুদক্ষ, তেমনই দক্ষ। সে মরবে তবু পরাজয় স্বীকার করবে না। ঠিক বলছেন মহারাজ। তবুও তবুও আমি যে তার গর্জনকে বিশ্বাস করতে পারছি না মহারাজ। এর কারণ কারণ সেনাপতি বিভীষণের তার কাজের সাথে পরিচয় পাওয়া যায়নি। এ আপনার ভুল ধারণা দেওয়ানজি। এবার নিশ্চয় কাজের পরিচয় পেয়ে যাবে। চলুন দেওয়ানজি, আমাদেরকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। সেনাপতি বিভীষণের কাজে সাহায্য করতে হবে। তাই চলুন মহারাজ। চলুন দেওয়ানজি।
যুদ্ধ, এই যুদ্ধ দেখি রাজপ্রাসাদে সবাই দেখি মেতে উঠেছে। তা অবশ্য ঠিকই, যুদ্ধ নিয়েই যে রাজা বাদশাদের ভাগ্য গড়ে উঠেছে, তাই তো তোমার পিতা যুদ্ধের জন্য মেতে উঠেছে। আমার কিন্তু এসব যুদ্ধ মুদ্ধ মোটেই দেখতে ইচ্ছা করছে না ময়না, কারণ এই পৃথিবীতে যখন এসেছি তখন আনন্দ উৎসব নিয়ে আমি জীবন কাটাতে চাই। এসব হাঙ্গামের কোনো প্রয়োজন নেই। বুঝেছি সই, যুদ্ধের নাম শুনে তুমি একেবারে হাঁপিয়ে উঠেছো, তাই তো তোমাকে সান্ত্বনা দিতে হবে। সান্ত্বনা? তুই কি পারবি ময়না আমার হাতের মধ্যে এই মনের ভিতরে একটু আনন্দ ভরিয়ে দিতে? হ্যাঁ, দেখি চেষ্টা করি সই পারি কিনা তোমার মনে একটু আনন্দ দিতে। যে তোমার মন কেড়েছে, প্রেমেরই বান মেরেছে, দে 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 বলে দে না তারে ভালোবাসি, হায় হায় হায়, বলে দে না সখী তারে। যে তোমার মন কেড়েছে, প্রেমেরই বান মেরেছে, যে তোমার মন কেড়েছে, প্রেমেরই বান মেরেছে, দে 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 বলে দে না সখী ভালোবাসি, সে যেন বলে তোমারে, সে যেন বলে তোমারে। ভারী দুষ্ট রে ময়না, শুধু শুধু আমাকে জ্বালিয়ে মারছিস। এই এই ময়না, এবার বলছি তুই দূর হ। আজ যাকে তুমি দূরে সরিয়ে দিচ্ছ, দুদিন পর তাকে কাছে টেনে নিতেই হবে। নিশ্চয় না, আমাকে ডেকে আনতে হবে চম্পা। ইস,
কি আমার মনের মানুষ নেই, তাকে আবার ডেকে আনতে হবে। যা, নিশ্চয় না, কে আমাকে ডেকে আনতে হবে ময়না, আমি প্রয়োজনে নিজেই এসেছি। কে আবার তোমাকে ডেকে পাঠালো? কেউ পাঠাই নাই চম্পা, আমি যে তোমার কাছে নিজেই এসেছি। কেন এসেছো আমার কাছে? বিশেষ প্রয়োজন। তোর কাছে যে আমার অনেক আজ বলার সময় নেই। যাও না, কে তোমাকে বেঁধে রেখেছে? একই চম্পা, বিদায় বেলা এলাম তোমার কাছে, তুমি নাকি আমার প্রতি তুমি নাকি উত্তেজিত হয়ে আছো। তোমার কাছ থেকে বিদায় নিলাম, আমার কাছ থেকে বিদায় নেওয়ার, আমার কাছে বিদায় নেবার তোমার কোনো ইচ্ছাই থাকে না। তুমি চলে যাও বলছি, নইলে আমি তোমাকে অপমান করি এইখান থেকে বের করব। বেশ, বিদায় লাগলে তোমার কাছে টক্র করে আমি অমঙ্গল থেকে আনতে পারবো না চম্পা। তবু যুদ্ধ হতে ফিরে এসে আর উপযুক্ত জবাব যদি না দিতে পারি চম্পা, তবে তবে আমার নাম বিভীষণ নয়। তুমিও মনে রেখো, পরবর্তী তুমি যদি আমার চোখের সামনে আনো, তবে তোমাকে পাইচার মেরে আমি এই রাজ্য থেকে তাড়াবো। আমার নাম হলো চম্পাবতী। বেশ রতন, তুমি যুদ্ধ বিদ্যায় অনেক এগিয়ে গিয়েছো, কারণ তোমাকে যে আরো এগিয়ে দিতে হবে রতন। তুমি ভালো শিখেছো। একজন অস্ত্রবিদ হতে চাই বিক্রমাদিত্য। হ্যাঁ হ্যাঁ, তোমার একদিন তোমাকে ভালো যোদ্ধা হিসাবে যুদ্ধ শিখতে হবে, কারণ হয়তো এই রাজ্যে একদিন তেমন একটি ঝড় উঠবে, সেই ঝড়ের তাণ্ডব লীলায় রাজা হারাবের রাজ্য, পিতা হারাবের সন্তান, সমস্ত রাজ্যটাতে উলট পালট হয়ে যাবে। সেদিন সেদিন কেউ কাউকে রক্ষা করতে আসবে না রতন। হ্যাঁ রতন, এই যে সেনাপতি মশাই, মহারাজ আপনাকে আর ওকে এই মুহূর্তে তলব করেছেন। ঠিক আছে মহারানী, যদি আমাকে মহারাজ তলব করে থাকে তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি আমাদের মহারাজের কাছে। চলো রতন, আমরা তাই চলে যাচ্ছি। তাই চলো। না, একা একা আমার কিছুতেই ভালো লাগছে না। আমি তার কাছে আমার মনের কথাগুলো না বলা পর্যন্ত মোটেই আমি শান্তি পাচ্ছি একা না। একা কি ভাবছেন রানী? ভাবছি ভাবছি বিজয় সিংহ আমার সাথে যে বেইমানিটা করেছে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি বাসন্তী কেমন করে এই বিষ দাঁত ভাঙতে হয় তা আমার ভালো মতো জানা আছে। আর সেই যে জন্তুই দুদিন পরেই বুঝতে পারবে। তার পূর্বে আপনাকে একটি কথা বলার ছিল।
কথা বলতে চাই। আপনাকে আমি একটি কথা বলতে চাই। আপনাকে আমি মহারাজকে পছন্দ করিনি, পছন্দ করেছিলাম প্রথম দেখাতে আপনাকে। আমি আসতে পারি মহারানী? আসুন সেনাপতি মশাই, আসুন। আমি যে আপনার অপেক্ষায় করছিলাম। এবার বলুন আমাকে কি প্রয়োজন? প্রয়োজন? প্রয়োজন সেনাপতি মশাই, আপনাকে যে আমার বিশেষ প্রয়োজন। তাই বলে আপনার এই গোপন কক্ষে? গোপন কথা গোপন কক্ষে বলতে হয়। তবে শুনুন সে কথা। আপনাকে কেন স্মরণ করেছি জানেন? সেদিন আমি প্রথম দেখাতেই আপনাকে ভালো লেগেছিল, আর সেই জন্যই আমি মহারাজকে স্বামিত্ব বহন করেছি। তবে ভালোবেসেছিলাম আপনাকে মহারানী। না সেনাপতি মশাই, সেদিন আপনাকে এক নজর প্রথম দেখেই আপনার মাঝে আমি হারিয়ে গিয়েছি। তাই তো এই বাসুনেকে চরিতার্থ করার জন্য আপনাকে যে কথা মানতেই হবে। এই শুভ লগ্নে বাসন্তী তুমি একটি গান গাও না? অবশ্যই অবশ্যই। তোমাকে প্রথম দেখাতে আমি ভালোবেসেছিলাম, আর কি বলেছিলাম জানো? শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। এই শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার এ জীবনে শতবার, যদি বলো একবার এ জীবনে শতবার, মুখে করবো কোনো ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। সেই প্রথম দেখারি কালে এই পাগল ছোট্ট মনি, সেই প্রথম দেখারি কালে এই পাগল ছোট্ট মনি, শুধু তোমারই লিখেছি, শুধু তোমারই নাম লিখেছি। যদি বলো একবার এ জীবনে শতবার, যদি বলো একবার এ জীবনে শতবার,
মুখে করব মরণ শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। সেই প্রথম দেখার কালে এই পাগল ছোট মনে শুধু তোমাকে নামলে শুধু তোমাকে নামলে যদি বলো একবার এ জীবনে সফলবার, যদি বলো একবার এ জীবনে হাসি মুখে কর একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালো। সেনাপতি সাহেব, ও সেনাপতি সাহেব, কখনো প্রেম প্রীতি ভালোবাসা করেননি? না না মহারানী, তা কিছুতেই সম্ভব নয়। আমি মহারাজের শুধুমাত্র কর্মচারী। মহারাজ এই কথা জানতে পারলে তাহলে আমাদের দুজনকে হত্যা করবে মহারানী। না সেনাপতি সাহেব, আপনাকে না পালে আমি বাঁচবো না। মা মা একই একই ঠাকুর, এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু দিল না কেন ঠাকুর? কেন 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 কেন? কুমার কুমার চুপ! এই বাপ মুখে এই রতন কুমারের নাম নেবেন না সেনাপতি। রতন? না না বাবসি, তো রতন আজ থেকে তোমার কেউ না। তোমার রতন মরে গেছে মা, মরে গেছে, মরে গেছে। কুমার যে সব দেখে ফেলেছে বাসন্তী, এই কথা যদি মহারাজ জানতে পারে, চলো বাসন্তী এবার এই এখান থেকে পালানোর ব্যবস্থা করি। সামান্য একটি কথায় তুমি ভয় পেয়ে গেলে? তুমি নির্ভয়ে থাকো, যা কিছু করার এই বাসন্তী করবে। তাই যাচ্ছি বাসন্তী, তাই যাচ্ছি। রানী তুমি কাঁদছো? মহারাজ আপনি এদিকে আসবেন না, মহারাজ আপনি এদিকে আসবেন না। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সে কথা আমি মুখে বলতে পারবো না মহারাজ। বরং আপনি আমাকে হত্যা করুন মহারাজ, তাও আপনার হাত থেকে আমাকে মুক্তি দিন। আমায় আমায় বলো রানী, আমায় বলো। মহারাজ, যদি এই রাজ্যের তোমার প্রতি কেউ অন্যায় করে থাকে, তার আমি এমন চরম প্রতিশোধ নেব। তারপর তাকে আমি বুঝিয়ে দেব, এই পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে আমি আমি তোমায় কত ভালোবাসি। বলো বলো রানী। শাস্তি 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 শাস্তি, আমি চাই শাস্তি। বলুন মহারাজ বলুন,
সে যদি আপনার খুব অনেক নিকটের আত্মীয় হয় তাহলে কি তাকে শাস্তি দিবেন বলুন? হোক সে আপনজন, তাকে আমি শাস্তি দেব। ভগবানের নামে দিব্যি করে বলছি, তাকে আমি নির্মম ভাবে শাস্তি দেব। তবে শুনুন, বলো বলো রানী, কে সেই অপরাধী? আমি যে বলতে পারছি না, তবু আমাকে বলতে হবে। যদি আমি না বলি তাহলে আপনি আমাকে মনে করবেন মিথ্যাবাদী, কলঙ্কিনী। না না না, আমি এই কলঙ্কির হাত থেকে বাঁচতে চাই, আমাকে সত্যি কথাই বলতে হবে। মহারাজ, মহারাজ, আমি যদি বলি আপনি ওই ভগবানের নামে দিব্যি খেয়ে বলুন, আপনি কি বিশ্বাস করবেন আর এমনকি বিচার করবেন? হ্যাঁ রানী, হ্যাঁ রানী, আমি বিচার করব। মহারাজ, তবে শুনুন, আপনার একমাত্র পুত্র রতন এসেছিল। কি অন্যায় সে করেছে বলো, আমায় খুলে বলো। মহারাজ, রাতের অন্ধকারে অনেক লোকের চোখ ফাঁকি দিয়ে সে এসেছিল আমার কাছে প্রেম নিবেদন করতে। বলুন মহারাজ, এটাও কি সম্ভব? রতন, আমি 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 যে বিশ্বাস করি না মহারাজ, কারণ যে রতন যে আমার নিজ হাতে গড়া সন্তান, আমার মনে বিশ্বাস হয় না যে রতন ওই তাপসী আক্রোশী ওই টাইটেল ঘরে ঢুকে তার মায়ের সাথে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে। এতে আমার কোনদিন বিশ্বাস হয় না মহারাজ। আপনি যেভাবে তাকে বাঁচাতে চান না কেন, তাকে আমি শাস্তি দেব। না 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 মহারাজ, তাকে যেমন শাস্তি দেবেন না, আমি যখন তোমাকে ভালো করে চিনি, আমার নিজ হাতে গড়া সন্তান, তাকে আপনি ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। আপনার প্রমাণ চান, তাই তো? ঠিক আছে, এই নিন তার প্রমাণ। এবার এবার বলুন সেনাপতি, আপনার রতন কোনো অন্যায় করেনি? না 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 না, তবু তবু আমি তাকে ক্ষমা করব না। আমি আমি কি কি অপরাধ যে করেছে, তাকে শাস্তি পেতেই হবে। না, কোথায় বহরি? না মহারাজকে দরবারে পাঠিয়ে দাও। মহারাজ, আমার মনে হচ্ছে এই এই জরির জামার মধ্যে কোনো গুপ্ত রহস্য জমে আছে। সেই গুপ্ত রহস্যের মধ্যে জমে আছে সেই প্রলয় সেন আর ওই শয়তান তাপসী ওই নারী। আমাকে কেন ডেকেছেন পিতা? এই মুখে তুমি আমাকে পিতা বলে ডাকবে না? এত নির্মম, এত পাষাণ, এত বড় অমানুষ তুমি যে কাজ করেছো তোমার মায়ের। এই সব মিথ্যে কথা পিতা, এই কাজ আমি কোনোদিন করতে পারি না, জীবনেও না, জীবনেও না পিতা। এই সবই যে চক্রান্ত। তুমি তোমার মায়ের ঘরে প্রবেশ করে তবু তবু কি তুমি বলতেছ আমি কিছুই করিনি? না, এ সবই মিথ্যে পিতা, সবই মিথ্যে, যে সবই চলো না। কোথায় চলল? চলল এই পাপিষ্ঠকে এই গহীন বনে প্রবেশ করে
ছিন্ন শরীরে তার তাজা রক্ত না পিতা, আপনি এই কাজ করতে পারেন না পিতা। আমি আপনার পায়ে ধরে বলছি এই সবই মিথ্যে, এই সবই যেন ষড়যন্ত্র পিতা। নিয়ে যাও জল্লাদ। শোনেন শোনে পিতা, বলি যে আপনারে ওরে ওরে অতন, ওরে অতন। মহারাজ শোনেন শোনেন পিতা, বলি যে আপনারে হাই গো পাই তোরে মিনতি করি পিতা, মুক্তি দান মুক্তি দান মারে পিতা। এ সবই যে চক্রান্ত পিতা, এ যে সবই চক্রান্ত। না মহারাজ, তাকে কেমন শাস্তি দেবেন না। আয় শোনেন শোনেন অহে মাতা, বলি যে আপনারে আয় পাই দোরে মি নতি করি মুক্তি দেন রে। হাই গো বিনা দুষা মারল পিতা, দেখবেন আল্লাহর কাছে গো, দেখবেন আল্লাহর কাছে পিতা। বলি দে হাই গো পাই তোরে আয় পাই তোরে নতি করি মুক্তি আয় শুনেন শুনেন ওহে পিতা, বলি যে আপনারে জল্লাদ, দেরি করো না, এই মুহূর্তে নিয়ে যাও শয়তানকে। তাই চলো জল্লাদ, চলো কুমার। ও
ভগবান, একই নিয়তের পরে আজ আমার সন্তানকে ওই জল্লাদের হাতে তুলে দিলাম। বলো রানী। মহারাজ, আমি বুঝতে পেরেছি মহারাজ, আমি বুঝতে পেরেছি আপনার একমাত্র পুত্রের জন্য আপনার মনটা হাহাকার করে কাঁদছে, কিন্তু সে কি কাজ করেছেন এটা কি বুঝতে পারছেন মহারাজ? তাই চলো রানী, আমাকে তার সাথে নিয়ে চলো। ঠিক আছে মহারাজ, তাই চলুন। এসো কুমার, এসো। তাই চলো জল্লাদ। এসো। ভগবান, এখন আমি কি করব? কেমন করে আমি অজ্ঞায় পড়তে পারি আমার একমাত্র অতলকে? হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমার হয়তো ভেঙে পড়লে চলবে না। হয় অতল কুমারকে ওই জল্লাদের হাত থেকে আমি রক্ষা করবো, যেমন করে হোক ওই জহির মরে গিয়ে ওই শয়তান। তাই করো, আমার জন্য তোমার প্রাণ যাবে তা আমি চাই না জল্লাদ, তা আমি চাই না। তবে আমি মৃত্যুর আগে একটু আমি আমার বিধাতাকে স্মরণ করতে চাই জল্লাদ, স্মরণ করতে চাই। বেশ, তুমি তাই করো কুমার। ও কি ভগবান হে, বিপদে আছি মোর, তোরা আমারে ভাই তুমি তোমার কাজ শেষ করো না জল্লাদ হে। বিপদে আছি মোরে, তোরা আমারে। ভাই তুমি আমাকে মুক্তি দাও জল্লাদ, তুমি আমাকে মুক্তি দাও। না না, মাতা যদি থাকো বেঁচে, ভক্তি করত আমার এসে রে, হে ও কি ভগবান হে। বিপদেছি মোরে, তোরা আমারে। তুমি আমাকে মুক্তি দাও জল্লাদ ভাই, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও জল্লাদ ভাই, তুমি আমাকে মুক্তি দাও। আল্লাহর কাছে দিলাম বিচার, আল্লাহ যেন ওরে বিচার, ভগবান হে। বিপদাছি মোরে, বাঁচা জল্লাদ ভাই তুমি আমাকে মুক্তি দাও। এই আমি মাথা ভিতরে দিচ্ছি জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শেষ করে নাও জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শেষ করে নাও। বেশ বেশ, তাই করো কুমার।
আমি যে আর সহ্য করতে পারছি না কুমার। তাই করো জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শেষ করে নাও জল্লাদ ভাই, তুমি তোমার কাজ শেষ করে নাও। তুমি আমাকে হত্যা করবে, আমি আমি যে এখন চলে যাচ্ছি ভাই। যদি যদি রাজা যদি জানতে পারে আমি তোর কুমারকে হত্যা করি নাই, তাহলে তো আমার কথা দিতে হবে। সাব্বাস সাব্বাস জল্লাদ ভাই, আজ তুমি আমার ছোট ভাই অতন কুমারকে বেছে যে তুমি আমাকে উপকার করলে, এর প্রতিদান দিতে আমি তোমাকে কোনোদিন ভুলবো না। তুমি তুমি আমার মুখে এসো জল্লাদ ভাই, তুমি আমার মুখে এসো। হ্যাঁ জল্লাদ ভাই, তুমি তুমি এখন চলে যাও। ওই তোর আমি যে তোকে মরতে দিতে পারি না রে ভাই বিক্রম দা, তোকে যে আমি নিজ হাতে যুদ্ধ বিদ্যা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, তোমার বুকে তুলে নাও বিক্রম দা। কিন্তু তোর ওই আপসী ওই কালো লাগেনি, ওই মায়ে যে তোকে যে চক্রান্তের জালে ফেলে দিয়েছিল বিক্রম দা, যে আমি রক্ষা করতে পেরেছি, এর জন্য তোকে আমি কি বলে জানাবো ভাই। বিদায়ের কালে ওরে অতন রেখে যাই দাদা, পেটা ভরা রাখি দাদা, পেটা ভরা বিদায়ের কালে রেখে যাই দাদা, পেটা ভরা রাখি জল গো দাদা, পেটা ভরা রাখি জল। জানি না আবার কবে হবে দেখা, জানি না আবার কবে হবে দেখা, ভাই যেন সকিল গো দাদা, পেটা ভরা রাখি জল। বিক্রম তোকে বিদায় দিয়ে আমি কেমন করে বেঁচে থাকবো রে রতন। বিদায় কালে
কবে হবে দেখা কে মুছাবে আখি জল গো দাদা কে মুছাবে আখি জল আপনারও হাতে রেখে যাই কথাতে জীবন মরণে দেখিবেন কালে গোতে হই দেখা কালে গোতে না হই দেখা কালে যেন পাই তো দাদা কালে যেন বিদয়ের কালে চলে গেল আমার চিরের রতন ওই পাপসী বিমাতার চক্রান্তে ওনার জীবনটা যে বলি হবে না আমি বেঁচে থাকতে তা কোন হতে পারল আমি এখন চলে যাব ওই উল্কার ব্যাগে ওই রাজপ্রাসাদে হয়তো আক্রোশী নারী আমাদের মহারাজকে কোনো জাল ফেলে ওই রাজ্য থেকে বিতাড়িত করে মহারাজকে পথে নামিয়ে দেব আমি চলে যাব সেই বিজয় নগর অভিমুখে